তবে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত শেখ হাসিনা। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আভাস দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন। মধ্যরাতে পালিয়ে গেছে সমন্বয়করা, এমনকি উপদেষ্টা আসিফ নজরুল ও আসিফ মাহমুদও নেই, তারাও পালিয়ে গেছেন। সার্জিস পালিয়ে গেছেন ব্যাংকক, আর আসিফ মাহমুদ। প্রিয় দর্শক, সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন সার্জিস আলম। সেই সার্জিস আলম কিন্তু পালিয়ে গেছে। কোথা থেকে পালিয়ে গেছে, কিভাবে পালিয়ে গেছে, তাদের মধ্যে ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, দিস ইজ ট্রু। আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইউনূস সরকার চলে যাচ্ছে। ঢাকায় নাকি পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট, এমনকি তারা 4 দিন সফর করেছে। তবে এই খবরটি নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এখন এখানেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতেই কি ভারতের রয়ের অ্যাসেট পৌঁছে গিয়েছিল? খবর আছে, তাই আমি তালিকা করে রেখে দিয়েছি। খবরের শিরোনামগুলো প্রথমে পড়ে দিই, আমি একত্রে করে দিয়েছি। এক হচ্ছে ফয়জুর রহমান সহ 12 জন অ্যারেস্টেড। 2 হচ্ছে কালকে পিলখানায় আগুন লেগেছিল। 3 হচ্ছে তুলসী গ্যাবার্ডের ভারত সফর। 4 হচ্ছে গুন্তারেসের ওপর নজরদারি। 5 হচ্ছে পিনাকির নিবিড় পরিচর্যা। খুবই প্রভাবশালী উপদেষ্টা, অনেকে তাকে খুঁজে খামোখা বলেন। সেই মাহফুজ আলম আবারও যুদ্ধের কথা উচ্চারণ করলেন। কেন তিনি বারবার এরকম যুদ্ধের কথা বলছেন? কি এমন বিশেষ পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে? তিনি মঙ্গলবার গভীর রাতে রাত 3টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলছেন দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং বিদেশিদের মাথা ভাইরে কোন দেশে প্যাচ লাগানোর জন্য এদের মাথা কোন লেভেলে কাজ করে। আমি আইএসপিআর আমাদের সেনাবাহিনীর যে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর তাদের এই বিজ্ঞপ্তিটা দেখার পর আমার কাছেও এই চিকন কথাটা মাথায় আসছে। চিকন কথাটা গেল 2-3 দিন আগে কি বলা হয় যে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে যে 5ই আগস্ট বা 4ই আগস্ট সেনাবাহিনী কেন পরিবর্তিত অবস্থায় আসলো, জাতিসংঘের আপনার কি বলা হয় যে মানবাধিকার যিনি দেখাশোনা করেন কমিশনার আছেন, হাই কমিশন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারবেন দেশ কোন দিকে যাচ্ছে এবং ক্ষমতা খার খাতে যাচ্ছে, আবারও দেশে কি গন্ডগোল তৈরি হচ্ছে, সম্পূর্ণ বিষয়ে দেশের পরিস্থিতি সম্পর্কে আপনারা পরিস্থিতির ধারণা লাভ করতে পারবেন। আসুন আমরা সেই ভিডিওটির বিস্তারিত আলোচনা অংশ বিশেষগুলো সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট, এমনকি তারা 4 দিন সফর করেছে। তবে এই খবরটি নাকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এখন এখানেই প্রশ্ন উঠছে যে শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতেই কি ভারতের রয়ের অ্যাসেট পৌঁছে গিয়েছিল বাংলাদেশে? ঢাকায় পৌঁছে গিয়েছিল ভারতের রয়ের 4টি অ্যাসেট। সেখানে গিয়ে তারা নিজেদের বিভিন্ন কর্মকাণ্ড শেষ করে আবার দেশে ফিরে এসেছেন। এই সফরটা ছিল মূলত 4 দিনের, কিন্তু রয়ের অ্যাসেট ঢাকায় পৌঁছানোর কোনো খবর সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে ছিল না। এমনকি তারা সেখানে গিয়ে কোন কোন আধিকারিকের সঙ্গে কথা বলেছেন সেই খবরও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খুঁজতে ঢাকায় পৌঁছে গিয়েছিলেন রয়ের অ্যাসেট? জানা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা যখন জোরালো হচ্ছে, তখনই রয়ের অ্যাসেট তৎপরতার সঙ্গে ঢাকায় পৌঁছে গিয়ে শেখ হাসিনার
নিরাপদ বাসস্থানের জন্য আলোচনা করলেন সে দেশের অ্যাসেটের সঙ্গে। দুই পক্ষের মধ্যে কথাবার্তার মাধ্যমে স্থির করা হয়েছে কোথায় শেখ হাসিনার বাসস্থান হতে চলেছে বা কতটা পরিমাণ জায়গার মধ্যে তিনি থাকবেন, এই সমস্ত বিষয়বস্তু। যদিও শেখ হাসিনার বাসস্থানের দায়িত্ব নিতে চলেছে ভারতই। এখন প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে বাংলাদেশে শেখ হাসিনা ফিরতে পারবে কি? আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মস্তিষ্কে কি পরিকল্পনা চলছে সেই নিয়েও চলছে নানা জল্পনা। কারণ অজিত ডোভালের পক্ষে এই ধরনের বিষয়ের সমাধান করা একেবারেই অসম্ভব নয়। প্রসঙ্গত, সম্প্রতি রয়ের 4টি অ্যাসেট ঢাকায় পৌঁছে একটি 5-তারা হোটেল থেকে নিজেদের সমস্ত কার্যক্রম সেরে নিয়েছেন। যদিও রয়ের 4 দিনের এই গোপন কর্মকাণ্ডের কোনো খবর দেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর কাছে ছিল না। কারণ এখানে সমস্ত মিশনারিগুলিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশনারি কাজ করছে। ফলে তারা এখন দিন গুনছে কবে হাসিনা দেশে ফিরে একটি সুষ্ঠু ব্যবস্থা করবেন। ভারতে এই কথা বলছে, হাসিনা চাইলে দেশে ফিরে সংসদ ভেঙে নির্বাচনের দিকে এগোতে পারে, তাতে ভারতেরও কোনো হস্তক্ষেপের প্রয়োজন হবে না। যদিও এই বিষয়টি দেশি বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়। তাই এখন ইনক্লুসিভ ইলেকশনের দিকে এগোতে চাইছে সে দেশের সেনাবাহিনীও। একমাত্র ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনা দেশে ফিরে ও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। আজকে অনেকগুলো খবর আছে, তাই আমি তালিকা করে রেখে দিয়েছি। খবরের শিরোনামগুলো প্রথমে পড়ে দিই। আমি একত্রে করে দিয়েছি। এক হচ্ছে ফয়জুর রহমান সহ 12 জন অ্যারেস্টেড। 2 হচ্ছে কালকে পিলখানায় আগুন লেগেছিল। 3 হচ্ছে তুলসী গ্যাবার্ডের ভারত সফর। 4 হচ্ছে গুন্তারেসের ওপর নজরদারি। 5 হচ্ছে পিনাকির নিবিড় পরিচর্যা। 6 হচ্ছে ট্রাম্পের ভারত সফর। এবার একে একে আমি খবরের ডিটেলসে আসি। এই খবর যেগুলো পাওয়া গেছে প্রত্যেক কটাই কিন্তু কোনো লোক মুখে শোনা নয়, সব ভারতীয় এজেন্সির কাছ থেকে পাওয়া খবর। প্রথমেই আপনাদের বলে দিচ্ছি। ফলে এতদিন যে সমস্ত রটনা ফটনা হচ্ছিল সেগুলো এখন একটা কনফার্মেশন পাওয়া গেছে। যেমন ফয়জুর রহমান আইএসআই পন্থী, জামাতি, হিজবুতি, যিনি কু করার চেষ্টা করেছিলেন, পরশুদিন গভীর রাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গভীর রাতে, তার আগে গৃহবন্দী ছিলেন। তার সঙ্গে 12 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মোট 5 জন আপনার লেফটেন্যান্ট জেনারেল, তারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ছিলেন। তাদের মধ্যে ফয়জুর একজন, আরো একজন আছে, তার নামটা আমি জানতে পারিনি, তাকেও অ্যারেস্ট করা হয়েছে। এবং বাকি যে 2 জন, সে 2 জনের নামও জানতে পারিনি। একজন আছেন কুয়েতে অ্যাম্বাসেডার হয়ে, লেফটেন্যান্ট জেনারেল, তিনি বাংলাদেশের কুয়েতের অ্যাম্বাসেডার, বাংলাদেশের অ্যাম্বাসেডার। তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এখন কালকে পরশুদিন অ্যারেস্ট করার পর কালকে একটা বড় আগুন লাগে পিলখানাতে, যে খবরটা একেবারেই চেপে রাখা হয়। তারপরে যখন খবরটা 2-1 জায়গায় প্রকাশ হয়, তখন বলা হয় যে এটা শর্ট সার্কিট থেকে হয়েছে। আজ সেনাবাহিনীর তো নিজস্ব আপনার ফায়ার সিস্টেম আছে। 2.5 ঘন্টা ধরে কিন্তু পিলখানার ওই নির্দিষ্ট ব্লকটি জ্বলে। পুরো ভস্মীভূত হওয়ার পর তারপর নেভানোর কাজ হয়। 2.5 ঘন্টা ধরে পুরো গান পাউডার ফান পাউডার কিছু দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তো এই মানে ভেতরে কি হয়েছে আদৌ সেটা জানা যাচ্ছে না। আর এই 12 জনের ভাগ্যে কি জুটেছে সেটাও কিন্তু
খুব একটা পরিষ্কার নয়। এমনও হতে পারে, মানে এটা আমি বলছি, এমনও হতে পারে, আশঙ্কা করা হচ্ছে ওই বিল্ডিং এ 12 জনকে ঢুকিয়ে দিয়ে মৃত অবস্থায় তাদেরকে বিল্ডিংটা জ্বালিয়ে দিয়ে তাদের লাশ পর্যন্ত গায়েব করে দেওয়া হতে পারে, এই একটা খবর। সুতরাং সেনাবাহিনীর পুরো কন্ট্রোল এখন ওয়াকারুজ্জামানের হাতে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, আজকে 1 ঘন্টা বাদে হতে পারে, 3 দিন বাদে হতে পারে, তিনি পুরো ক্ষমতা দখল করবেন। এখন শুধু সেটা সময়ের অপেক্ষা। ক্ষমতা দখল হলে প্রথম কাজ হবে ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করা এবং তাকে কাস্টডিতে নেওয়া। আর বাকি যে সমন্বয়ক 2-4টে আছে, উপদেষ্টা যারা আছে, তাদেরকেও কাস্টডিতে নেওয়া। এটা দিয়ে প্রথম কাজ ওয়াকারুজ্জামান শুরু করবেন। কারণ দেশের মানুষ তাকে এত ভুল বুঝেছে। 5 তারিখে যে ঘটনাটা ঘটেছে, সেখানে সেনাবাহিনীর যা ভূমিকা ছিল, সে ভূমিকা কেন ছিল সে তো আপনারা জানেন। বর্গার তর্কের যে ভিডিওটা আমি দেখিয়েছিলাম, সে ভিডিওটা তো পরিষ্কার যে তাদেরকে ধমকানো হয়েছিল যে যদি এই অভ্যুত্থানের বিপক্ষে তোমরা যাও তাহলে পরে তোমাদেরকে জাতিসংঘের মিশন থেকে বাদ দেওয়া হবে। ফলে একটু ভয় পেয়ে তারা পিছিয়ে গেছিলেন। এই লাস্ট যে সফরটা উনি করে এলেন ওয়াকারুজ্জামান কঙ্গো, সেখানে মার্কিন সিআইএ সংস্থার 2 জন এবং ভারতীয় সংস্থার 2 জন, না 1 জন রয়ের এবং 1 জন আইবির সেখানে উপস্থিত ছিলেন। সেখানে সমস্ত কথাবার্তা হয়ে যায়। তারপরে তিনি দেশে ফেরেন এবং দেশে ফেরার আগে তিনি খবর পেয়ে যান, যে কোনো মারফত তিনি খবর পেয়ে, তারও তো নিজস্ব লোকজন আছে, যে এরকম একটা কু করার চেষ্টা করা হচ্ছে। ঢাকায় যদি উনি নামেন তাহলে পরে উনি অ্যারেস্ট হতে পারেন। ফলে উনি গতিপথ চেঞ্জ করে উনি চলে যান তেজগাঁওতে। ওখানে নেমে উনি প্রথমে একদম নিজস্ব সমস্ত প্ল্যান করে তারপরে উনি ঢোকেন। তারপরে যা কর্মকাণ্ড হওয়া